ওই ভিএস ওয়াইস যে জিনিস ওই ভিভিএস ও সে জিনিস। ওটা হচ্ছে যখন কোয়াল কমে যাব তখন ওটার নাম হবে ভিভিএস, মানে দুই জায়গায় দিয়ে দুই রকম নাম হয়ে গেছে, বুঝতে পারছো? জিনিস একই, যেরকম এলডিও ভোল্টেজ চেনো, এলডিও ভোল্টেজ, ওই এলডিও ভোল্টেজ লো এলডিও আর হাই এলডিও, ওই কোয়ালকমে যেরকম লো এলডিও আর হাই এলডিও মিডিয়াটেকে দিয়ে ওই ভোল্টেজটাই হয়েছে সিস্টেম 1 আর সিস্টেম 2, বুঝলে? একই জিনিস, শুধু নাম পরিবর্তন হয়ে গেছে দুই জায়গায় যাই। আমরা যেরকম কোয়ালকম হলে চিন্তা করি বিপিএস পাওয়ার, বিপিএস তৈরি হচ্ছে কিনা দেখি, বিপিএস ক্রিয়েশন হচ্ছে কিনা দেখি, মিডিয়াটেকে তোমার ওই ভিএস ওয়াইএস হচ্ছে ওই বিপিএস, নাম পরিবর্তন হয়ে গেছে আলাদা, আর কিছু না। আর বিষয়টা হচ্ছে সেট ডেট রিকভারি করতে হবে, তাই না? ডেট রিকভারি, ডেট মানে কি? মৃত ফোন, মৃত ফোন দ্বারা আমরা রিকভার করব। এখন ফোন তো দুই রকম সিস্টেমে চলে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার, তাই না? দুইটা মিলেই তো ফোনটা চলে। দুইটা মিলে যখন ফোনটা চলে, আমরা তো সফটওয়্যারে আগে যাব না, আগে আমাদের কনফার্ম হতে হবে হার্ডওয়্যার ওকে গেছে কিনা। এখন সমস্ত কম্পোনেন্টের ভিতরে কোনটা কোনে কি আছে আমরা জানি না, একটা মরা সেট আসছে। সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাওয়ার। কি দেখবো? পাওয়ার। কারণ পাওয়ার যদি ঠিক না থাকে, ওই আইসি ভালো থাকলে তো কাজ হবে না। আমরা যদি আরো একটা লাগাই তাও তো কাজ হবে না, তাই না? কারণ পাওয়ার নেই, কারণ পাওয়ার ছাড়া সেটা চলবে কি করে? তার মানে আমাদের পাওয়ার বুঝতে হবে, জম্মের ভালো করে বুঝতে হবে, বুঝা গেছে? এখন একটা সেট যখন আসে, কাস্টমার নিয়ে আসে, আমরা তখন সেটটাতে আগে দেখি কোন কন্ডিশনে আছে। কি দিয়ে শুরু করি? চার্জিং দিয়ে, চার্জার এম্পিয়ার কতটুকু টানছে, তারপরে যদি ব্যাটারি বসা থাকে ব্যাটারি উঠাই, এগুলো ধাপে ধাপে যখন ব্যাটারি কমপ্লিট থাকে তখন আমরা হার্ডওয়্যার খুলি। তখন এবার চেষ্টা করি যে আমরা পাওয়ার সাপ্লাইয়ের পালসটা দেখি। পাওয়ার সাপ্লাইয়ের পালস কি বলি দেয় যে সেটার এই সমস্যা? আমরা জাস্ট অনুমান করতে পারি। দেখো কি বলে, আমরা জাস্ট অনুমান করতে পারি যে এতটুকু কারেন্ট খাইলে কি সমস্যা হতে পারে। আমরা পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখার চেষ্টা করি, মানে এতটুকু, মানে পাওয়ার সাপ্লাই রিডিং গত ক্লাসে বুঝেছিলাম যে রিডিং ও একটা লিকেজের কারণে ও রিডিং টানবে, ও দেখায় যে কতটুকু এম্পিয়ার সে খাচ্ছে বা আমাদের ইলেকট্রিক কম্পোনেন্টে কতটুকু কারেন্ট সে খাচ্ছে, এটাই দেখায়। আর আমরা এটাই অনুভব করি। একটা ফোন যখন রান করা হয় তখন একটা কোডিং ওঠে না, 18, 22, 24, 27, 28 এরকম কোডিং ওঠে না? এটা কি কোনো নির্দিষ্ট আছে যে 18, 22, 26, 28 উঠলেই সেট রানিং হয়ে গেছে? এই কোডিংটা এমন কোনো নির্দিষ্ট নেই। মানে যদি 4-5টা কোডিং ধাপ বাড়ি দিয়ে যদি রিডিং ওঠানামা করে বা ওটা চলতে থাকে, তাহলে আমরা মনে করি যে সেটা চালু হয়ে গেছে। কিন্তু আসলে কি নির্দিষ্ট? তুমি এখন একটা অফ চালু করো, দেখো 28, 22, 26, আবার 10, 14 এরকম করে সেটা রানিং হচ্ছে। আবার আরেকটা দাও, দেখো ওই কোডিং গুলো অন্যরকম হয়ে গেছে, তখন 12, 8, 16, মানে আরেক রকম দিক। এ তো কোনো নির্দিষ্ট নেই, শুধু কোডিং এ যে বাড়ি দেওয়াটা ওঠানামাটা দেখে আমরা বুঝি না সিস্টেমটা চলছে, এটা অনুমান শুধু, এছাড়া আর কিছু না। এখন সেট যখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো কোনো সেন্স নেই, তাই না? তার মানে সেটটা ফুল ডেড কন্ডিশন, মানে মৃত। এই তো এই একরকম সমস্যা হয়। আরেক রকম সমস্যা হয় এরকম যে আমি পাওয়ার বাটন ট্রিগার করার সাথে সাথে কিছু কোডিং আপ ডাউন করে, পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার সাথে সাথে জিরো। এই সিচুয়েশনটাকে বলা হয় লো বুটিং। লো বুটিং তার মানে সেটটা তো বুট করতে পারছে না, পারলে তো অন হয়ে যেত, তাহলে কোডিং আবার খাড়াই যেত, ঠিক না? এটা বলে লো বুটিং। এখন এই জাতীয় সমস্যা। আর যদি শর্ট হইতো তাহলে আমরা যখন পাওয়ার সাপ্লাইতে লাগাতাম অটোমেটিক কারেন্ট কনজিউম হতো, দেখাতো যে না কারেন্ট খাচ্ছে 2 অ্যাম্পিয়ার। যদি এরকম কারেন্ট খাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনের মধ্যে শর্ট আছে, ঠিক না? আর যদি কোনো সেন্সই না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে হয়তো এমন হতে পারে পাওয়ার আইসি নষ্ট হয়ে গেছে কিংবা চার্জিং আইসি নষ্ট হয়ে গেছে, এরকম হতে পারে। আর যখন কিছু উঠানামা করে তখন এরকম সমস্যা হতে পারে যে ভোল্টেজ স্টেবল হচ্ছে না, মানে কিছু ভোল্টেজ আছে, টোটাল নেই তা না, কিছু ভোল্টেজ আছে কিন্তু স্টেবল হচ্ছে না। তখনই আমরা স্টেপ বাই স্টেপ চলে যাবো। প্রথম হচ্ছে আমরা কি চেক করি? চার্জার লাগাই কি চেক করি? চার্জার লাগাই কত এম্পিয়ার টানছে। এর আগে কি চেক করেছি যে একটা ডেড ফোন আসলে আমরা কি চেক করব? প্রথমে চার্জার লাগাবো, আমরা চার্জার লাগাই দেখো কত ব্যাটারি কানেক্টর পর্যন্ত পৌঁছাচ্ছে। ব্যাটারি কানেক্টর পর্যন্ত পরে একটা সেট চলার জন্য কি ভোল্টেজ তৈরি দরকার হয়? ভিপিএস। তাহলে আমরা আগে চেক করবো না ভিপিএস টা ক্রিয়েশন হচ্ছে কিনা। যদি ভিপিএস ক্রিয়েশন না হয় তাহলে তো সেট চালু হবে না, কখনোই হবে। তাই ভিপিএস তৈরি করে কে?
ভিপিএস পাওয়ার তৈরি করে, চার্জিং আইসি তৈরি করে। তার মানে চার্জিং আইসি যদি ভিপিএস তৈরি করে তাহলে ওর তো একটা ইনপুট ভোল্টেজ দরকার, তাই না? ও তো নিজে নিজে ভিপিএস বানাতে পারে না, তো একটা ইনপুট দিতে হবে আগে। তার মানে আমাদের আগে চেক হবে ইনপুট ভোল্টেজ কার, চার্জিং আইসি কার, চার্জিং আইসির ইনপুট ভোল্টেজটা ওকে আছে কিনা। যদি চার্জিং আইসির ইনপুট ওকে থাকে তখন আমরা আউটপুট চেক করবো যে ওর ভিপিএস ক্রিয়েশন হচ্ছে কিনা। যদি ভিপিএস ক্রিয়েশন হয় বা সেটা স্টেবল হয় তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের চার্জিং আইসি কাজ করতেছে ওকে। আর যদি আমাদের ভিপিএস সমস্যা হয়ে যায় তখন আমরা কি চেক করব যে আমাদের চার্জিং আইসির ইনপুট আউটপুটে কোনো শর্ট আছে কিনা, তাই না? যদি পাওয়ার সাপ্লাইতে দেখার পরে যদি কোনো কারেন্ট সে কনজিউম না করে তাহলে তো আমরা আগেই কনফার্ম যে ওখানে কোনো শর্ট নেই, তাই না? আউটপুট চেক করব। আর যদি ইনপুটে শর্ট থাকে তাহলে আমরা সেটা আগে সলভ করব। আর যদি ইনপুট ঠিক থাকার পরে আউটপুট না হয়, ইনপুটে শর্ট থাকলে সরাসরি পাওয়ার সাপ্লাই দেখাবে না? হ্যাঁ অবশ্যই দেখাবে, কারণ ও তো ভিভেট থেকে চার্জিং আইসিতে যাচ্ছে, তাই না? আবার এটা হতে পারে ভিভেটে শর্ট দেখাচ্ছে না কিন্তু চার্জিং এ শর্ট দেখাচ্ছে। ফোর্ট রান হয় কয় ভাবে? দুই ভাবে না? একটা ইনিশিয়ালি রান হয় না? কখন ইনিশিয়ালি রান কখন হয়? সবকিছু ঠিক থাকলে ইনিশিয়ালি রান হয়। ইনিশিয়ালি রান হয় যখন আমরা চার্জে লাগাই। চার্জে লাগানোর সময় সিপিইউ পাওয়ার ইউনিটি যেখানে যা আছে সবকিছু রান হয় না? রান না হলে প্রোগ্রাম দেখাই কিভাবে? গত ক্লাসে বলেছি না যে এইভাবে রান হয়, একটা ফোন ইনিশিয়ালি রান হয়। ওই ভাই কালকে জিজ্ঞেস করছিল ভাই সেটা চার্জে লাগানো গরম হচ্ছে, সেটা চালু, ইনিশিয়ালি চালু না, ও তো পুরো সিস্টেম চলছে ওর ভিতরে, নাহলে চার্জ হচ্ছে কিভাবে কি হচ্ছে ও বুঝবে কি করে? তারপরে সেটা ছিল কোয়ালকম সিপিইউ। কোয়ালকম সিপিইউ নির্দেশ না দেওয়া পর্যন্ত পাওয়ার নিজেও সম্পূর্ণ পাওয়ার ছাড়ে না, পাওয়ারের ভোল্টেজে থাকে না। তার মানে কি ও চার্জে লাগানো অবস্থায় ফুল সিস্টেম চলতেছে, বুঝছো? আবার ইনিশিয়ালি রান হবে কখন? পাওয়ার বাটন ট্রিগার করলি না। তার মানে যেহেতু দুই লাইন, তার মানে এমন হতে পারে যে আমাদের ইউএসবি বা চার্জিং লাইনের মধ্যে শর্টিং আছে, ভিভেটে শর্ট নেই। যদি ভিভেটে শর্ট না থাকে তাহলে ভিভেট লাইন ক্লিয়ার, ভিভেট লাইন ক্লিয়ার। যদি চার্জার লাগানোর পরে চার্জিং লাইনে যদি ঝামেলা থাকে, যদি চার্জিং লাইনে শর্ট মাপ দেবো আমরা মিটারে, যদি চার্জিং লাইন শর্ট থাকে তাহলে ওটাও তো একটা ইনপুট লাইন, তাহলে আমরা ওই লাইনটা আগে ক্লিয়ার করবো। যখন দুইটা ওকে থাকবে তখন আমাদের ইনপুট ওকে, ঠিক না? আর ইনপুট লাইনে যদি শর্ট থাকে তাহলে তো তোমার ইনপুটই ভোল্টেজে ঝামেলা হবে। যখন তুমি ভিপিএস ইনপুট করতেছো কত 5.2, তাই না? মানে চার্জারের ভোল্টেজটার কথা বলছি, যখন চার্জার তুমি ভোল্টেজ করতেছো ইনপুট করতেছো তখন তোমার চার্জারের ইনপুট ভোল্টেজ 5.2। যখন তোমার জায়গায় কোনো লিকেজ শর্টও থাকবে তখন ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, কমে যাবে। যখন কমে যাবে তখন তোমার সন্দেহ এমনি হবে যে এই লাইনের মধ্যে শর্ট আছে, নাহলে এই ভোল্টেজ আর কোথায় যাচ্ছে, কিংবা কোনো কম্পোনেন্ট গরম হবে, তখন ওই শর্টটাকে খুঁজে বের করতে হবে। এভরিথিং যখন ওকে থাকবে তখনই ভিপিএস আউটপুট ঠিকঠাক দেবে। কত দেবে আউটপুট? কত ভিপিএস ভোল্টেজ কত হয়? 3.7 থেকে 4.2। এটা কিন্তু প্রত্যেক ক্লাসে প্রত্যেকবারই বলে দিছি, কিন্তু তোমাদের মনে থাকে না। 3.7 থেকে 4.2 আগের ক্লাসে আমি এই জায়গায় এই কর্নারে লিখে দিছিলাম, এখনো মনে হয় লেখা রয়েছে, লিখে দিছিলাম যে 3.7 থেকে 4.2 হয় আমাদের ভিপিএস ভোল্টেজ। যে এই ভোল্টেজটা পাওয়ার আইসি নিয়ে সমস্ত কম্পোনেন্ট গুলোতে পরিচালনা করে। চার্জিং আইসির পরে ওই ভোল্টেজটা পাবো না? হ্যাঁ, চার্জিং আইসির পরে আমরা ওই ভোল্টেজটা পাবো। তার মানে চার্জিং আইসিতে এই কারণে আমি ওদিনকে বুঝে দিছি যে পাওয়ার মডিউল তো দরকার ছিল না, দরকার এই কারণেই যে প্রত্যেকটা কম্পোনেন্ট কখনোই একই ভোল্টেজে চলে না। এখন র্যামের ভোল্টেজ 1.2, তুমি যদি এদিকে 3.7 দাও ভিভেট দিয়ে, ওই র্যাম কি বাঁচবে? এখন যেহেতু আলাদা আলাদা আইসি আলাদা আলাদা ভোল্টেজে চলে, এই জন্যই তো আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট আইসি দরকার। যদি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি না থাকতো, সিস্টেম ওয়ে না থাকতো, সব ভিভেটের রেজিস্টার লাগাইয়ে ভোল্টেজ রেজিস্টারের কাজ কি? ভোল্টেজটা রেঞ্জের ভিতরে রাখা না। এখন ও যদি 3.7 থেকে একটা রেজিস্টার লাগাই দিত, যে ভোল্টেজ আউটপুট হবে 1.2, সরাসরি র্যামে লাগাই দিলাম, পাওয়ার আইসির দরকার ছিল না। তাহলে কি হইতো? ওই র্যামটা অ্যালওয়েজ চালু থাকতো না, ওই র্যামটা বাঁচবে, নষ্ট হয়ে যাবে না সবসময় যদি একটা কম্পোনেন্ট ইয়ে হয়ে যায়। এখন ব্যাটারি ভোল্টেজ কমে না, ফুল চার্জ দিলে কত দিয়ে দাঁড়ায়? 4.2 পর্যন্ত হতে পারে, কিন্তু যখন ব্যাটারি লো হয় কমতে 0 হয়ে যায়, এক সময় শর্ট ডাউন হয়ে যায়, তাই না? তাহলে যখন 4.2 মানলাম যে আমার ব্যাটারি ফুল চার্জ আছে, 4.2 ভোল্টেজ, ওইখান থেকে যখন রেজিস্টার দিয়ে আউটপুট করে আমি একটা আইসির মধ্যে দেবো, তখন ও
1.2 পাবে কত ভোল্টেজ থাকলে। 4.2 যখন কনভার্ট হবে, 4.2 কনভার্ট করলাম একটা রেজিস্টার দিয়ে, ঠিক আছে, এটা রেজিস্টার দিয়ে কনভার্ট করে 1.2 আমি আউটপুট দিয়ে আসলাম একটা আইসি, ঠিক আছে, যে 4.2 ভোল্টেজ থাকলে এই রেজিস্টার 1.2 আউটপুট দিতে পারবে। যখন ব্যাটারিটা কিছুটা চার্জ ক্ষয় হবে, যখন 3.7 এ চলে আসবে, তখন এখানে কি আর 1.2 আউটপুট দিতে পারবে? তখন কি হবে? তখন ফোনটা বন্ধ হয়ে যাবে না? এই কারণে আমাদের তো পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটা বসানো হয়েছে, যে এ ভোল্টেজ এই জায়গায় কমতে কমতে জিরো হয়ে যাক, যত সময় না মানে জিরো না হচ্ছে চার্জ, মানে 3.45 এর নিচে না নামছে, তত সময় পর্যন্ত ও সেম ভোল্টেজটাই আউটপুট করবে। বুঝা গেছে? তার মানে 4.2 থাকলেও র্যাম যে ভোল্টেজ পাচ্ছে 3.45 ভোল্টেজ থাকলে, মানে যত সময় সে 0% এ এসে দাঁড়াবে তত সময় পর্যন্ত একই আউটপুটটাই দেবে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। নাইলে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি দরকার ছিল না, কিছু কিছু রেজিস্টার লাগা দিত, যেখানে যে ভোল্টেজ ওইখানে ওই পার করে দিত, কি দরকার ছিল এত ঝামেলা কমে যেত না। তো বিষয়টা হচ্ছে এই ভুলগুলো যেন আর না হয়, যে ভিপিএস কি জিনিস, ভিভ্যাট কি জিনিস, ভিভ্যাট আলাদা জিনিস, ভিপিএস আলাদা জিনিস। পাওয়ার আইসি ভিভ্যাট কে চেনে না, ও চেনে ভিপিএস। বুঝা গেছে? ভিপিএস। আর এই জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে ভিএস ওয়াইএস কয়েল, তাই না, এটাই কিন্তু সে ভিপিএস কয়েল। মানে এই জিনিসটা মাথায় রাখবা যে একই জিনিস দুই জায়গায় দুই নাম হয়ে গেছে, কোয়ালকম এক জিনিস আর হচ্ছে মিডিয়াটেকে আর এক জিনিস। এই জিনিসটা মাথায় রাখবা। আমাদের ব্যাটারি থেকে পাওয়ার কোথায় যায় দেখো, আজকে আবারও দেখো ব্যাটারি কানেক্টর, দেখো এই হচ্ছে ব্যাটারি কানেক্টর, পজিটিভ লাইন, হ্যাঁ, ক্লিক করলাম, দেখো তো ভোল্টেজটা কোথায় গেছে, কোথায় গেছে? চার্জিং আইসিতে গেছে, চার্জিং আইসিতে গেছে না? তাহলে ব্যাটারি ভোল্টেজ তার পাওয়ার আইসি টাইসি কোথাও যায়নি, দেখো তো ছোট করলাম। আর কোথাও গেছে? এই পাওয়ার আইসিতে গেছে ব্যাট অন করতে, এই লাইনটার নাম হচ্ছে ব্যাট অন। ব্যাটারিটা যে আছে ওটা অন করতে, ওই লাইন মিসিং হলেই ফুল চার্জ থাকলেও লো দেখাবে, ব্যাটারি চিনতে পারবে না। এই যে ভোল্টেজটা এখানে পাঠাইছে ওটা পাওয়ার আইসি চলার জন্য পাঠায়নি, পাওয়ার আইসি চলার জন্য একটা ভোল্টেজ যায় না। একটা আইসির মধ্যে অনেকগুলো কোর আছে না, অনেক কোর আছে না, এই আলাদা আলাদা কোরের জন্য আলাদা আলাদা ইনপুট, আলাদা আলাদা আউটপুট। এরকম না যে শুধু ভিপিএস এক জায়গা দিয়েছে ও নিয়ে সারা জায়গায় বিভিন্ন রকম আউট করেছে, একটা ইনপুট একটা আউটপুট। বুঝতে পারিস? কতগুলো ইনপুট দেখো, এখন আছি আমরা ভিভ্যাটে, তাই না? ভিভ্যাটের থেকে কোথায় গেছে? চার্জিং আইসিতে গেছে। চার্জিং আইসির সিস্টেম কয়েল কই? এই যে ভিএস ওয়াইএস থেকে এইবার আউটপুটে কোনে গেছে দেখো, পাওয়ার ম্যানেজমেন্ট। এই না পাওয়ার আইসি, এবার জুম করে দেখো কয়টা ইনপুট হয়েছে। পাওয়ার আইসি কি এক জায়গায় গেছে? না, পাওয়ার আইসির ভিতরে এক জায়গাতে ইনপুট হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কতগুলো ইনপুট হয়েছে দেখিস? এক জায়গাতে ইনপুট হয়নি, কিন্তু আলাদা আলাদা কোরের জন্য আলাদা আলাদা ইনপুট হয়েছে, আবার আলাদা আলাদাই আউটপুট হয়েছে। এই যে কয়েল গুলো দেখছো, ধরো এই কয়েলটা একটা ভোল্টেজ আউটপুট হয়েছে, এর জন্য একটা ইনপুট হয়েছে, এই কয়েলটা একটা আউটপুট হয়েছে, এর জন্য একটা ইনপুট হয়েছে, ঠিক আছে? ডাটা সিটি কি ভাই তোমার কাছে মনে করো যে আইসি যে বুথ ফ্রিকোয়েন্সি, ওটা না দেখলেই বুঝতে পারবা না। মনে করো আলাদা আলাদা হয়েছে চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। এখন বিষয়টা হচ্ছে প্রতিবারে ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে, মানে টোটালি, অথবা এমন হতে পারে যে ভোল্টেজটা আপ ডাউন করছে, আবার এমন হতে পারে টোটালি ভোল্টেজ তৈরি করছে না। মানে আমরা ডেড সেটের কি দেখবো, আগে ভোল্টেজ, সব ভোল্টেজ ওকে আছে কিনা, পরে যাবো আইসি কি করতে হয় না হয়, আইসি রিপ্লেস কি, প্রোগ্রাম সমস্যা কি, প্রোগ্রাম ধরছে না, এটা পরে। যখন অল পাওয়ার ওকে থাকবে তখনই না আমরা বুঝবো যে সিপু কাজ করছে না, ইউএনসি কাজ করছে না, র্যাম কাজ করছে না, এটা তো মেলা পরে, তাই না? আগে আমার ফুল বোর্ডের পাওয়ার যদি ওকে থাকে আমাকে সব ঠিক না, আমার পাওয়ার ওকে আছে, এখন এই আইসিটা খারাপ, এই আইসি শেষ করবে। পাওয়ার ওকে থাকার পরে আমি বুঝবো যে আমার প্রসেসরটা কাজ করছে কিনা। পাওয়ার যদি ওকে থাকে, প্রোগ্রাম ধরছে না, কম্পিউটার কেবল লাগলে তো ডিটেক্ট করবে যে ইউএসবি পাচ্ছে। ইউএসবি পাতে গেলে কি কি লাগবে? পাওয়ার আইসি, চার্জিং আইসি, সিপু ঠিক থাকলে ও সিপু ডিটেক্ট করবে, তাই না? তার মানে আমরা তো অনেকভাবেই বুঝতে পারছি, মাপ দিয়ে বুঝতে পারছি যে আমার পাওয়ার ওকে আছে। তার মানে সর্বপ্রথম আমরা পাওয়ার, এখন আমরা ভিপিএস ভোল্টেজ পাচ্ছি। এখন সব আবার এমন কাজ করা যায় না সব টিন খুলে ফেলা দিতে হবে,
সিস্টেম হয়ে কাজ করতে হবে, যাতে আরেকটা টেকনিশিয়ান দেখলো খারাপ না পায়। এখন চার্জিং আইসি সিল করা থাকে না, পিন দিয়ে সিল করা থাকে না। এখন আমাদের দরকার তো পাওয়ার মাপা, আমরা একটা সিলই করলাম, পাওয়ারটা খুলে ভিপিএস ভোল্টেজ এখানে আসছে না, আসছে না এখানে ভিপিএস ভোল্টেজ এখানে আসছে, আমরা এইখানে মাপ দেবো। এইখানে মাপ দিয়ে যদি আমরা ভোল্টেজ পাই তাতে চার্জিং এর সিলার করা লাগতেছে না, কারণ ও ভালো না থাকলে তো ভোল্টেজ এখানে আসেনি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে ভোল্টেজ। এখন আমরা যাই মনে করো টোটালি ভোল্টেজ তৈরি করছে না, তার জন্য আমরা কোন কোন পদক্ষেপ নেব। টোটালি মনে করো ওর মধ্যে ভোল্টেজ নেই, ইনপুট আছে আউটপুট নেই, ইনপুট তো আর পাওয়ারের কাজ না, ইনপুট তো চার্জিং এর কাজ, তার মানে ওদিকে ভালো আছে, পাওয়ার কাজ করছে না। এখন পাওয়ার ভোল্টেজটা কেন তৈরি করছে না, আমরা এই জিনিসটা আগে দেখবো, তারপরে দেখবো ড্রপ করলে কি হয়, স্টেবল না হলে কি হয়, উঠছে লাভছে উঠছে লাভছে, এই এরকম পরিস্থিতি যখন হয় এটাকে বলে ফ্ল্যাক্সিড। বুঝতে পারছো, যে ভোল্টেজ ধরে রাখলে একবার 3, একবার 2, একবার 1, এই যে ভোল্টেজটা কমা বাড়া হয় এটাকে বলে ফ্ল্যাক্সিড। তা আমরা আগে দেখবো যে টোটালি নেই নাকি ফ্ল্যাক্সিড, যে কোন সিচুয়েশনে আমাদের পাওয়ারটা আছে। এখন যদি আমাদের টোটালি পাওয়ার না থাকে আমরা কি চেক করবো, এখন আন্দাজে তো পাওয়ার আইসি দোষী করতে পারবো যে পাওয়ার আইসি নষ্ট আর একটা লাগাবো, এটা আন্দাজে কাজ হয়ে গেল, থিওরি হইলো কোনো। পাওয়ার আইসিটা চলতে গেলে তো ওর ফিডব্যাক ওর কাছে যায় না, হাই এলডিও লো এলডিও ওর ফিডব্যাকও পায় না, সিপিইউ জানে যে পাওয়ার চালু করতে হবে কিনা। এটা আমাদের পাওয়ার বাটন যখন আমরা ট্রিগার করি 42 মিলি সেকেন্ডের মধ্যেই সমস্ত সিচুয়েশন সব চালু হয়ে যায়, যেখানে যা আসে 42 মিলি সেকেন্ড। কয় মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়, তার মানে কি আমাদের 1 সেকেন্ডেরও কত আগে সব ওকে রান হয়ে যায়। কত দ্রুত পাওয়ার বাটন ট্রিগার করার সাথে সাথে 42 মিলি সেকেন্ডের মধ্যে প্রোগ্রাম অল রান করে। সিস্টেম যখন ওই সিস্টেম আইসি যখন প্রসেসর আইসি যখন ওর ফিডব্যাক পাঠায় যে হ্যাঁ অল ওকে, তখন 2 মিলি সেকেন্ড লাগে ওই পাওয়ার গুলো অন করতে। পাওয়ার আইসি এই পাওয়ার আইসি তখন 2 মিলি সেকেন্ড সময় লাগে ওই পাওয়ার গুলো দিতে। কত শর্ট টাইমে আমরা তো মেবি দেখি যে সব ভোল্টেজ তৈরি হয়ে আছে, আসলে যে কার পরে কিটা হয়েছে এটা আমরা কখনোই জানি না। এখন আমরা যখন ইনপুট ভোল্টেজ পাবো তখন আমরা প্রথম অবস্থায় দেখবো যে এটা সেট চালু হওয়ার জন্য কোন কোন ভোল্টেজ দরকার ছিল, এটা গত ক্লাসে বললাম না, কি কি ভোল্টেজ কও, কয়টা ভোল্টেজ আমরা মিনিমাম মেবি দেখবো যে এই কয়টা ভোল্টেজ ঠিক থাকলে পাওয়ার আইসি ওকে বা সেট হওয়া পসিবল। চার্জিং আইসি তো ভালো থাকলেই তো এখানে আসবে, মানে চার্জিং এর কাছে আমরা যাবোই না, আমরা চার্জিং আইসি নেই বোর্ডে, আমরা দেখবো পাওয়ার আইসি। মিডিয়াটেক এই আইসিটার নাম হচ্ছে মিডিয়াটেক, আইসির মডেল হচ্ছে 6357 CRV। এই আইসি আলা যতগুলো সেট আছে অপো শাওমি রেডমি ভিভো সব সেটে একই রকম সিস্টেম একই রকম কাজ। যতগুলো সেটে এই নাম্বারের আইসি আছে 1 2 3 4 5, কয়টা? 5টা। এই 5টা বাক কয়েল আমরা পাবো। এই কয়েলটা এই যে লেখা আছে দেখছো ভিএস অন। ভিএস অন বলতে কি? হাই এলডিও। যদি কয়েল কমে যায় তাহলে হাই এলডিও, তার মানে 1 নম্বর কয়েল দিয়ে আউটপুট হবে হাই এলডিও। গত ক্লাসে বলিলাম যে হাই এলডিও লো এলডিও এমনও হতে পারে 2টা কয়েল পাশাপাশি, আবার এমনও হতে পারে 2টা কয়েল এই পাশে ওই পাশে। তবে শুধুমাত্র এই আইসির ক্ষেত্রে একটাই লো ভোল্টেজ আউটপুট করবে, আইসি একটাই লো ভোল্টেজ আউটপুট করবে হাই এলডিও অথবা সিস্টেম কত সিস্টেম অন। তার মানে এই আইসিটার ক্যাপাবল কম, ও সমস্ত ভোল্টেজটা একা তৈরি করতে পারে না। এই পাওয়ারটা কোন পাওয়ারটা 6357 CRV এ সমস্ত ভোল্টেজ একা তৈরি করতে পারে না, ওর আদার্স আরো কম্পোনেন্ট মানে আইসি সহযোগিতা নিয়ে লাগে। একটা ফোন চালু হওয়ার জন্য কি শুধু সিস্টেম অন অথবা হাই এলডিও হলেই কি সেট চালু হবে? একটা র্যামের ভোল্টেজ কত 1.2, তার মানে এই ভোল্টেজটা কোথা থেকে আসছে? লো এলডিও থেকে। লো এলডিও ভোল্টেজ কম না, তার মানে লো এলডিও তো আউটপুট দিতে পারছে না। কিন্তু কয়েল আছে কয়টা? আবার দেখো 5টা। এই কয়েলটা কি আছে? সিস্টেম অন। দেখছো একটা কয়েল গেল। এটা কি আছে? ভিডিডি মডেম। ভিডিডি মডেম, তার মানে এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে?
প্রসেসরে, কিসের জন্য? মডেম সেকশনের জন্য। দুটো পাইছো? কথা কোন হ্যাঁ কি হইছে কথা কোন? কয়টা গেছে? 5টার মধ্যে দুটো গেছে। এটা হচ্ছে ভিডিডি কোর, সিপুর কোরের জন্য, তাই না? তাহলে কয়টা? 3টে গেছে। এটার নাম বলে ভি প্রপ, এটার নাম হচ্ছে ভি কোর, আর এটার নাম হচ্ছে ভি মডেম। এই যে মডেমে যে ভোল্টেজটা গেছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? ভি মডেম ভি কোর। মানে কয়টা গেছে? 3টা, তাই তো? এটা হচ্ছে ভি প্রপ, ভোল্টেজ প্রসেসরের জন্য, ঠিক আছে। আর থাকলে কয়টা? একটা। এটা কি? ভিপিএ। ভিপিএ। তাহলে আমাদের 5টা কয়েল শেষ না? 5টা কয়েল শেষ। এই এর ভিতরে কি সিস্টেম 2 ছিল? না। 5টার মধ্যে সিস্টেম 2 আছে, তাহলে সেট চলবে কিভাবে? কারণ সিস্টেম অন্য জায়গাতে তৈরি করছে না, কোথাতে তৈরি করছে আমরা সেটা পরে দেবো। তার মানে আমরা আগে চেক দেব যে আমাদের সেট চালু হওয়ার জন্য যতগুলো লাইন আউটপুট হয়েছে এর ভিতরে কোনটা শর্ট বা লিকেজ আছে কি না। ঠিক আছে, তাহলে কোনগুলো আমরা দেখবো? বাক সাপ্লাই। বাক সাপ্লাই আউটপুট ভোল্টেজ কত ভোল্টেজ আসবে? 4.2 বা 3. সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের টোটালি ভোল্টেজ নেই, এখন কি নেই, যখন না থাকবে তখন আমরা এই ভোল্টেজটা কোন মোডে নিয়ে মাপবো? আমরা মাপবো কিভাবে? চার্জার ইন করি, তাই না? চার্জার ইন করলে ফোনটা তো ইনিশিয়াল রানিং, তার মানে সব জায়গায় ভোল্টেজ পৌঁছে যাচ্ছে। যখন ভোল্টেজ পৌঁছে যাচ্ছে, আমরা একটু বড় করে আঁকাই। এটা কি? পাওয়ার পিএম, মানে পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার আইসি, তাই না? বাক ভোল্টেজ ওইখানে কয়েল দিয়েছে কি? এইখানে একটা কয়েল দিয়েছে, তাই না? এখানে কয়েল দিয়েছে সিস্টেম অন, আর এই সারি সারি 4টা কয়েল, তাই তো? 2টা 3টা 4টা, টোটাল কটা? এই 5টা বাক কয়েল তো এখানে আছে, তাই না? আমরা যখন চার্জার ইন করবো, আমাদের ইনপুট ভোল্টেজ তো ঠিক আছে, কারণ পাওয়ার আইসি তো ভোল্টেজ আউটপুট করছে না। কেন করছে না এটা দেখবো। সর্বপ্রথম কাজ থাকবে আগে কোন শর্ট আছে কিনা ফাইন্ড আউট করা। শর্ট ফাইন্ড আউট কিন্তু এই 4টার মধ্যে করলে হবে না। কেন হবে না? এইখান থেকে ও শুধু ভোল্টেজ আউটপুট করছে কোর ভোল্টেজ গুলো, আর কোনটা? সিস্টেম অন, এটুকুই তো আউটপুট দেখাচ্ছে এখান থেকে, তাই না? মানে সেট চালুর জন্য। কিন্তু ওর ভিতর থেকে আরো আউটপুট আছে যেগুলো বাক কয়েল ছাড়াই ও সরাসরি আউটপুট দিচ্ছে, বিভিন্ন এলডিওর জন্য, ভাইব্রেটরের জন্য, যেগুলো তোমার হাই এলডিও না, লো এলডিও না, আনকমন ধরনের ভোল্টেজ, যেরকম 2.8, তারপরে আছে কি 2.3, 2.2, এই জাতীয় কিছু ভোল্টেজ ও আদার্স আলাদা আউটপুট করেছে। এখন যদি ওই লাইনগুলো শর্ট হয়, পাওয়ার আইসি অন হবে না, কারণ ওর একটা কোর শর্ট হয়ে গেছে। যখন একটা কোর শর্ট হয়ে গেছে, তখন ও নিজেই ড্যামেজ হয়ে বসে থাকবে, ও কাজ করতে পারবে না, আর কিং মোডে যাবে না। তার মানে আমরা সর্বপ্রথম দেখবো শর্ট আছে কিনা, বুঝলে? শর্ট আছে কিনা। এখন যখন শর্ট ঠিক থাকবে, তখন আমরা এবার ভোল্টেজে চলে যাবো, যে তারপরে আমার বাক সাপ্লাই গুলো ভোল্টেজ দিচ্ছে কি না। তাহলে আমরা দেব কোন মোডে যাব? চার্জিং প্লাগ ইন করা অবস্থায়। খালি অবস্থায় আমরা তখন ভোল্টেজ কোথা থেকে যাবে? চার্জিং প্লাগ ইন করা অবস্থায় আমরা এই জায়গায় ভোল্টেজ মাপ দেবো। মাথায় রাখবা কোন আইসির ক্লাস আসছে? 6357 সিআরভি। এখন যদি এটা কোয়ালকম একটা আইসি হয়, এই সেম থিওরি অ্যাপ্লাই করলে কাজ হবে না। কারণ কি? কোয়ালকমে সিস্টেমই আলাদা। ওটা কেন আলাদা আমি এই ক্লাসে বুঝাই দেবো, ঠিক আছে? এখন এই আইসিটার আমি আগে ভিএস সিস্টেম অন্ডারে টেস্ট করবো যে ওখানে ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। তাহলে সিস্টেম অল হচ্ছে আমাদের কি ভোল্টেজ? এলডিও যদি ধরি তাহলে হাই এলডিও, যদি কোয়ালকমের ভাষায় ধরি তাহলে হাই এলডিও। তার মানে হাই এলডিও বলতে দুটো এলডিও এর ভিতরতে ও বেশি ভোল্টেজ তৈরি করছে, তাই না? তার মানে কত? ও 2.05, যেহেতু হাই এলডিও, হাই এলডিও বেশি ভোল্টেজটা ও তৈরি করছে। আমরা সব কয়েলে, এই যে কয়েল গুলো ও কত ভোল্টেজ আউটপুট করবে জানো? এগুলো সব কোর ভোল্টেজ না? কোর ভোল্টেজ কত হয়? 0.6 থেকে 1.2। কি 1.8? 1.8 কত বড় ভোল্টেজ জানো? বুঝে মরে যাবে। ওর ভোল্টেজ আউটপুট 0.6 থেকে 1.2 ভোল্টেজ পাবো আমরা ওর বাক কয়েল গুলোতে। বুঝা গেছে? এই 4টা কয়েলে, এই 3টা কয়েলে একই ভোল্টেজ পাবো, আর এটার মধ্যে পাবো না। কেন?
এটা কি ছিল ভিপিএ, এটা হচ্ছে 4GP এর জন্য, সেটা অনর পর ওইটা 4GP এর জন্য ওই ভোল্টেজটা আমরা পাবো তখনই যখন আমাদের সিন ইনপুট করা থাকে, সিন ইনসার্ট করা থাকলে আমরা ওই ভোল্টেজটা পাবো। তার মানে এই ভোল্টেজটা আমাদের দরকার নেই, এই সাইড যদি নষ্ট থাকে আমাদের সেট চালু হতে তো কোনো অসুবিধা নেই আছে। তার মানে আমরা এই ভোল্টেজ গুলো আগে চেক করব। এখন দেখতেছি আমরা এখানে কোনো জায়গায় কোনো ভোল্টেজ আউটপুট তাও হয় না, বা কোনো জায়গায় ফ্ল্যাগ সুইচ নেই, কোনো জায়গায় ভোল্টেজ আউটপুট নেই, তাহলে আমরা এই ভোল্টেজটারে চেক করব যেটা আছে কিনা, মানে যেখান থেকে মিস্টেক সেটা তো ফল্ট। এখন সবকিছু ঠিক আছে তারপরেও ভোল্টেজ নেই, আসছে না, কয়েল গুলোর মাপ দিলাম, সব কয়েল গুলো ঠিক আছে, ক্যাপাসিটর ঠিক আছে, শর্ট নেই, এ নেই, সিস্টেম 2 ঠিক আছে, যখন এইগুলো সবই ঠিক থাকবে তারপরেও সে ভোল্টেজ তৈরি করছে না, কারণ ভোল্টেজ তৈরি করবে না, এখানে কোথাও ভোল্টেজ পাবো না, আমরা তো কয়েল গুলো অবশ্যই মাপ দিয়ে দেখবো কয়েল গুলো ঠিক আছে কিনা, বা কোনো জায়গায় কোনো কয়েল শর্ট দেখাচ্ছে কিনা কোরের সাথে, ঠিক আছে, সবকিছু মাপ দেওয়ার পরেও যখন আমরা ভোল্টেজ তৈরি হবে না তখন আমরা খুঁজবো কারে, সিস্টেম 2 রে। সিস্টেম 2 ছাড়া তো এগুলো সব অক্ষম, কারণ একটা সেকশন ছাড়া পরিপূর্ণ পাওয়ারটাই অক্ষম। পাওয়ার আইসি শুধুমাত্র আইসি গুলো সচল হওয়ার মতো কিছু ভোল্টেজ তৈরি করে প্রথম অবস্থায়, যখন সিপু করে সবকিছু ইনকোয়ারি করার পরে বলে হ্যাঁ এটা সব ঠিক আছে, তখন ওরে পাওয়ার অন রিসেট একটা সিগন্যাল পাঠায়। কি সিগন্যাল? পাওয়ার অন রিসেট, যে আমার সমস্ত কম্পোনেন্ট সব সচল আছে, ঠিক আছে, তুমি এখন ভোল্টেজ দাও। ও তখন পিএস হোল্ড তৈরি করে, পাওয়ারটারে তখন পরিপূর্ণ ফিল আপ করে, তখন যখন সিপু থেকে পাওয়ার অন রিসেট সিগন্যাল সে পায়। এখন সিপু পাওয়ার অন সিগন্যাল পাতে গেলে ওর সমস্ত আইডেন্টিফিকেশন ওর কাছে থাকা লাগবে না? থাকা লাগবে। এই সিস্টেম অন কিভাবে সিস্টেম 2 তৈরি করে ওইদিন দেখাছিলাম না, আমি দেখাছিলাম, ভুলে গেছি, এটা ওই ক্লাসের ভিডিও আবার দেখবা। এই সিস্টেম অন পাওয়ার আইসি তো আমাদের এই পাওয়ার আইসি তো সম্পূর্ণ পরিপূর্ণ ভোল্টেজ তৈরি করতে পারেনি, ওর জন্য আলাদা কি করা হয়েছে, আলাদা একটা বাক কনভার্টার আর একটা আইসি লাগানো হয়েছে। কি কনভার্টার? বাক কনভার্টার আর একটা এলডিও কনভার্টার, সরি এলডিও কনভার্টার আর একটা আইসি লাগানো হয়েছে, যেটা দিয়ে ও আবার আরেকটা লো একটা ভোল্টেজ তৈরি করে। সেটা কোনটা আমরা বোর্ডে দেখে আসি আগে। আমরা এখন মিডিয়াটাকে আছি না, এই আমাদের সিস্টেম ভোল্টেজ অন, এইখানে দেখছো আরেকটা আইসি ব্যবহার করা হয়েছে। এখন আমরা একটা আস্ত বোর্ডে যাই, একটা এখানে দেখা যাচ্ছে, এই যে পাওয়ার আইসি, তাই তো, এটাই তো আমাদের সিআরবি। এই দেখো এখানে আরেকটা আইসি ব্যবহার করা হয়েছে, দেখছো এখানে আরেকটা আইসি ব্যবহার করা হয়েছে আমাদের সিস্টেম 2 বানানোর জন্য। সিস্টেম অন যখন রেডি হয় তখন ওইটার আউটপুট এখানে যায়, এরকম ভাবে যায় আউটপুট, শুধু ওরে এটাই জানায় যে আমি সিস্টেম অন রেডি আছি, তুমি সিস্টেম 2 তৈরি হও, এটার জন্য একটা ফিডব্যাক ওরে দেয়, আর কিছু না। তাছাড়া এই আর্টলেকের আইসির ভিতরে আলাদা ভিপিএস আছে, আলাদা সিপু থেকে সিগন্যাল আছে, পাওয়ার থেকে সিগন্যাল আছে, সবকিছু আলাদা আলাদা দিয়ে আউটপুট হয়। এটা আগের ভিডিও ডায়াগ্রাম আকারে দেখা দিয়েছিলাম কোন বোর্ডের ভিতরে, এখানে ডায়াগ্রাম আকারে দেখা দিয়েছিলাম যে ভোল্টেজটা তৈরি হয়, এই ভোল্টেজটা সিপুর ভিতরে যায়, এটা কোন ভিডিওর ভিতরে দিছি ওই ভিডিওটা আবার দেখবা। ওই ভোল্টেজটার থেকে আমাদের প্রসেসরের ভোল্টেজ দরকার হয় 1.2। এখন 1.2 তো পাওয়ার তৈরি করতে পারেনি, সিপু চালু হবে কেমনে? এই সিস্টেম যখন 2 চালু হয়, অন চালু হয়, এই হাই এলডিওরে লো এলডিও কনভার্ট করার পরে এই পাওয়ার সিপুরে দিয়ে আসা হয়, ভোল্টেজ আউট হয়। এই যে এখানে 1 নম্বর বলটা দেখো, এটা আমি ওইদিন ডায়াগ্রাম আঁকা দেখাইছি, আজকে আঁকাবো না। 1 নম্বর সিগন্যালে কি আছে? VS2, VS2 এখানে আছে না, তার মানে VS2 এর আউটপুট আছে এখানে। এই আইসিটারে এনেবল করার জন্য মানে সংকেত দিয়ে জানি যে আমি VS2 রেডি তৈরি করার জন্য এখানে পাঠানো হয়েছে। এই দেখো এই VS2 এর ভোল্টেজ এখানে আসে, আউটপুট মানে যদি যে ভোল্টেজ সুইচ থাকলো ওইটা কি আইসি তে কনভার্ট করে খাই নিলো নাকি? বাড়তি যে ভোল্টেজ সুইচ থাকলো এই জায়গায় তো ভিপিএস দেয়া হয়েছে, এটা আগে বুঝবা। এটা আছে তোমার এলডিও আইসি, VS2 এখানে একটা শুধু সিগন্যাল পাঠাইছে যে আমি ওই জায়গায়
এলডিও ভিএস অনের কনভার্টার রয়েছে না একটা 2 তৈরি হয়েছে 2 তৈরি হয়েছে বাট 2 এর যে আউটপুট ছিল এই এলডিও পাঠানোর জন্য এই জায়গায় সিগন্যাল দিয়েছে যে আমরা রেডি, তুমি প্রসেসরের এলডিও আউট করো, ঠিক আছে। ওই ভোল্টেজটা এখানে আনা হয়েছে, আনার পরে এখানে আবার একটা বিবিএস ঢুকানো হয়েছে 3.7, যেটারে ও কনভার্ট করে VA12 এর মাধ্যমে 1.2 আউটপুট করে প্রসেসরে দিয়েছে। কারণ এ তো সরাসরি দিতে পারতো, কিন্তু ওর কাছে রয়েছে তো 1.4, সরাসরি দিলে তো আসছে না, তাহলে প্রসেসরের উপর প্রভাব বেশি পড়ছে। শুধু সতর্ক এটাই করেছে আমরা রেডি, তুই চালু হ। এনাবলের জন্য আলাদা লাইন আছে। আবার এ রেডি হয়ে এই যে ভোল্টেজটা কারে দিয়েছে, প্রসেসরে যখন প্রসেসরে গেছে দেশে এ কিন্তু আবার এটা ফিডব্যাক পাঠাইছে। ওদিনকে আমি ডায়াগ্রাম আঁকায় দেখাইছি, এটা কারে দেখালাম তোমাকে না অন্য কারো, তাই কত এই যে BA12 চলে গেছে প্রসেসরে, যাওয়ার পরে এই যে এটা একটা ক্যাপাসিটর দেখছো, আর এটা হচ্ছে একটা রেজিস্টার। এই রেজিস্টারের এই মাথায় আসছে না ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত ছিল 1.2, কোথায় গেছে প্রসেসরে। এখন এই রেজিস্টারের কাজ কি, এটা আউটপুট নিয়ে গেছে। VA12 তো প্রসেসরের জন্য আউটপুট তৈরি হয়েছে এলডিও থেকে, তাই না? এটার কাজ হচ্ছে ফিডব্যাক পাঠাইছে আইসির মধ্যে, কোথায় আইসির মধ্যে আবার ব্যাক চলে গেছে। তার মানে আমি ভোল্টেজ তৈরি হয়েছে এটা আইসির আবার জানাচ্ছে, নাহলে আইসি আউটপুট দেবে না। এই ভোল্টেজ আউটপুট হয়েছে হয়ে প্রসেসরে দিয়ে আসতেছে, আবার ওরও ব্যাক দিয়ে আসতেছে, আমি রেডি আছি, ওকে আছি। ও যদি মিস্টেক হয়ে যায় ভোল্টেজ তৈরি হবে না। যদি ও মিস্টেক হয়ে যায় টোটাল সিস্টেম অফ প্রসেসর, ওইখানে তো পাওয়ার আইসির আর ফিডব্যাক পাঠাবে না, পাওয়ার অন ডিসিটার পাঠাবে যে সব ঠিক আছে। কারণ যদি এইখান থেকে যে কোনো একটা লাইন মিস হয়ে যায় প্রসেসর আর ভোল্টেজ সিগন্যাল দেবে না, হবে না। তার মানে এই যে লাইনগুলো দেখতেছো, ওই বাক সাপ্লাই, হাই এলডিও, লো এলডিও, যতগুলো লাইন আছে, মানে লো এলডিও সিগন্যাল এই পর্যন্ত কয়টা কনভার্ট হয়ে, যদি একটা আইসি হইতো তাহলে এত প্যারা থাকতো না। শুধুমাত্র সিস্টেম অন ডাই আউটপুট করে দিয়েছে 2.0 ভোল্টেজ। এখন আমাদের 1.2 জন্য আবার এই আইসি ব্যবহার করে দিয়েছে সিস্টেম 2 জন্য আবার আলাদা একটা এলডিও কনভার্টার আইসি ব্যবহার করেছে, বুঝছো সৌরভ, শুভ? এলডিও কনভার্টার আইসি একটা ব্যবহার করেছে। এই এলডিও কনভার্টার আইসির ভোল্টেজ আউটপুট হচ্ছে 1.4। এই 1.4 যে জায়গায় দরকার ও সেই জায়গায় আউটপুট করছে। প্রসেসরের জন্য আবার দরকার 1.2, ওর জন্য আবার একটা এলডিও বানাইছে, যেটা এইখান থেকে আউটপুট নিয়ে ওই জায়গায় নিয়ে গেছে। ওইখান থেকে এটা তো এই সিগন্যাল যদি প্রসেসর না পায়, এটা নেওয়ার দরকার ছিল না। তো যেহেতু বিপিএস ওর মধ্যে আছে, বিপিএস ভোল্টেজ ওই জায়গায় দিচ্ছে না, দিয়ে ওই ভোল্টেজটারে ওই এলডিও কি করছে, কনভার্ট করে 1.2 তে নিয়ে যাচ্ছে প্রসেসরটা রান করার জন্য, তাই না? কিন্তু এটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই প্রসেসর জন্য এই সমস্ত ওইগুলো ও একবার বুঝতে যে সব ঠিক আছে, তুমি এবার ভোল্টেজ দাও। এই লাইন না নিয়ে গেলে তো বুঝবে না। তার মানে এই সমস্ত ওইগুলো প্রসেসর পর্যন্ত যাওয়া লাগবে। তার মানে এই টোটাল লাইন আমরা স্টেপ বাই স্টেপ শিখ দেবো, যে হাই এলডিও তৈরি হয়ে ওই ফিডব্যাক প্রসেসরের কাছে আবার গেছে কিনা, আবার এর আউটপুট হয়ে সিস্টেম 2 তৈরি করার জন্য গেছে, এই লাইন মিস্টেক আছে কিনা, এই লাইনের আউটপুট ভোল্টেজ আবার হচ্ছে 1.4, এটা আবার ওই আইসিতে গেছে কিনা, ওই আইসির ভোল্টেজটা আবার হচ্ছে সিপুর ভিতরে গেছে কিনা, আবার যে আউটপুট ভোল্টেজ গেছে ওটার ফিডব্যাক আবার ওই আইসিতে গেছে কিনা। প্রত্যেকটা আইসির কিন্তু নির্দিষ্ট আলাদা ফিডব্যাক আছে। এই ফিডব্যাক যদি ও না পায় কাজ করা বন্ধ করে দেবে। তার মানে আমরা যদি এই কয়েলগুলো শর্টিং চেক করি আর বাক সাপ্লাই গুলো চেক করি, সেই সাথে হাই এলডিও লো এলডিও এর ফুল কনফিগারেশন সিপু পর্যন্ত, এই ভোল্টেজটা কিভাবে সিপু পর্যন্ত গেছে, এই লাইনটা চেক দিই, ফোন ওকে, ভোল্টেজ আসবে। এরপরে যদি অন্য কোনো সমস্যা থাকে সেটা অন্য কোনো সমস্যা, কিন্তু আমাদের ভোল্টেজের লাইন কোডা এইটুকুই, তাই না? হাই এলডিও লো এলডিও বাক সাপ্লাই, আদার্স কিছু ভোল্টেজ আছে যেটা আলাদা আলাদা ক্যাপাসিটরে, এগুলো আমরা আলাদা আলাদা মাপ দেবো কোন জায়গায় শর্ট আছে কিনা। যেটা শর্ট আছে আমরা সেই পাঁচটা রিমুভ করে কিন্তু হ্যাঁ, কিন্তু মেন হচ্ছে এই হাই এলডিও লো এলডিও অল সব ঠিক থাকলেই ও সিপু পর্যন্ত সিগন্যাল যাবে। কারণ এদিকটা যদি একটা মিস্টেক যায় সিপু পর্যন্ত যাবে না। এই জায়গায় আসছে কি ও সিস্টেম অন তৈরি করেছে না, এই সিস্টেম অন যদি এলডিও কনভার্টার না দেয় ওই জায়গায় আর ভোল্টেজ যাবে, সিপু পর্যন্ত যাবে না। আবার এ আউটপুট করেছে ওই জায়গায় সব ঠিক আছে, এই জায়গা থেকে 1.4 ওই পর্যন্ত যাচ্ছে না, তাও কিন্তু ভোল্টেজটা তৈরি হবে না। তার মানে ওইখানেও এক যাবে না, তার মানে টোটাল মিলে ভোল্টেজ তৈরি হবে না।
এখন দেখা যাচ্ছে সবই ঠিক আছে, তারপরে ভোল্টেজ তৈরি হচ্ছে না। ঘুম পড়ছে নাকি মনোযোগ দিয়ে শুনছো? তখন না মনে হচ্ছে মনোযোগ। আচ্ছা যাই হোক, মনোযোগ ভালো। এখন আমরা ওকে পাইলাম, সব ওকে, মনে করেন কোনো জায়গায় শর্ট পাইনি, সব ওকে পাইছি, একদম ওই লাইন পর্যন্ত ঠিক আছে, লাইনও কোনো জায়গায় মিসিং নেই, সব ঠিক আছে, তাই না? মানে একবারে প্রসেসর পর্যন্ত যে লো এলডিওটার দরকার 1.2 এই পর্যন্ত লাইন ঠিক আছে, কোনটা শর্ট নেই, এ নেই, এরপরেও ভোল্টেজ তৈরি হচ্ছে না। এখন আমরা কোন পদক্ষেপ নেব? যখন দেখবো এরপরেও ভোল্টেজ তৈরি হচ্ছে না, আমরা এখন পাওয়ার আইসি পরিবর্তন করে দেখতে পারি। হতে পারে আমাদের পাওয়ার আইসিটাই খারাপ, কিন্তু পাওয়ার আইসিটা পরিবর্তন করার আগে আমরা কনফার্ম হবো আমাদের লাইন সব ঠিক আছে কিনা। কারণ পাওয়ার আইসি তো সিস্টেম হয়ে চলে, একটা সিগন্যাল মিস করলেও পাওয়ার তৈরি করবে না। লাইন কাটা আমি যদি পাওয়ার 5টা লাগাই, পাওয়ার আইসি তো ভোল্টেজ তৈরি করবে না। তার মানে আগে আমাকে লাইনগুলো ফাইন্ড আউট করতে হবে, কি রে দেন, তাই তো? লাইন ওকে, তখন আমরা পাওয়ার হাত, তাহলে আমাদের পাওয়ারটা খারাপ থাকতে পারে। খারাপ এটা বলছি না, খারাপ থাকতে পারে, তখন আমরা পাওয়ারটা চেঞ্জ করবো। পাওয়ারটা চেঞ্জ করার পরেও যদি সেম সিচুয়েশনে আমাদের দাঁড়াতে হয়, তখন আমরা ইএমসি প্রসেসরের দিকে চলে দেবো আস্তে আস্তে। পাওয়ার ওকে, লাইন ওকে, কেন ভোল্টেজ তৈরি হচ্ছে না? তখন আমরা ইএমসিটা খুলে আলাদা রাখবো। এখন দেখবো আমাকে ভোল্টেজ তৈরি আছে কিনা। যদি ভোল্টেজ তৈরি হয়, তাহলে আমাদের কি করতে হবে? আবার ইএমসিটা রিভলভ করে আবার বসাতে হবে। যদি বসানোর পরে ভোল্টেজ আবার চলে যায়, তাহলে কে দায়ী? ইএমসি দায়ী। 1 নম্বর একটা আগের স্টেপগুলো তো পার করে আছি, এখন অ্যাডভান্সে চলে গেছে আইসির মধ্যে। তার মানে প্রথম গেলাম পাওয়ার আইসি, সবকিছু চেকের পরে কোথায় যাবো? লাইনটাই ক্র্যাক যেখানে যা আছে এলডিও মিলডিও সব আইসি চেক করার পরে এখন যাবো পাওয়ার আইসির কাছে। পাওয়ার আইসি যখন কনফার্ম হবো আমরা পাওয়ার আইসি নতুন লাগাইছি বা রানিং ফোনেতে লাগাইছি ওকে, তখন আমরা যাবো ইএমসি যদি বল লিকেজ করে এই জাতীয় সমস্যা হবে, খেয়াল এদিকে রাখবা। যদি ইএমসির ভিতর থেকে কোনো বল ড্রাই হয়ে যায় এই সমস্যা হবে, কারণ ইএমসি প্রসেসর যে অনুসরণ যেগুলো নিয়ে, যে থিওরি গুলো নিয়ে চলে, এই থিওরি গুলো এগুলো কোথায় লেখা রয়েছে? ইএমসির মধ্যে প্রোগ্রাম করা রয়েছে না? ইএমসি তো তো করতে পারবে যে এখন চার্জ দেখাও, ও কোন পাবে? ইএমসির কাছে লেখা রয়েছে না? ওগুলো পড়ি করছে না? ইএমসির কাছে, ইএমসি কি রোম না? রোম কি? রিড অনলি মেমোরি। ওই জায়গাতে রিড করি করছে না, এখন চার্জ হও, এই করো সেই করো, এই টাইমে এই ভোল্টেজ দাও, এই টাইমে এই ভোল্টেজ দাও। প্রসেসর নির্দেশ দিচ্ছে, কিন্তু কোন অনুযায়ী? ও যেটা লেখা আছে গাইড অনুযায়ী না? গাইড কার মধ্যে? ইএমসির মধ্যে না? তার মানে ইএমসি বিষয়টা আমরা দেখলাম যে ইএমসি খুলে রাখার পরে যদি ভোল্টেজ স্টেবল হয়, তাহলে আমরা ইএমসিটা রিভলভ করে ফার্স্ট লাগাবো। যদি লাগানোর পরে ওকে থাকে, তাহলে আমাদের বলের সমস্যা ছিল, রিভলভ করে সলভ। যদি না হয়, আবার ভোল্টেজ ড্রপ হয়ে যায়, ভোল্টেজ হারায় যায়, তাহলে ইএমসি খারাপ। এরপরে ওটাও যদি ঠিক থাকে, তখন আমরা যাবো সিপিইউতে। সিপিইউটা আমরা খুলে রাখবো, খুলে রাখার পরে আবার ভোল্টেজটা মাপ দেবো। যদি ভোল্টেজটা সিপিইউ খোলার পরে ঠিক থাকে, তাইলে আবার সিপিইউ রিভলভ। যদি রিভলভ করে লাগাইলে ওকে থাকে ওকে, যদি সিপিইউ লাগানোর পরে ডিস্টার্ব দেয়, তাহলে কে দায়ী? সিপিইউ দায়ী। তার মানে আমরা পুরো জিনিসটা বুঝতে পারলাম যে কার পরে কি কি দেখতে বাদ। আমরা সেটা বাদ দেবো, আমরা জানবো প্রসেসরটা নষ্ট হলে সেটা হলো না, একটা প্রসেসর বা পেয়ার থাকলে হইতো। তার মানে আমরা বাক সাপ্লাই থেকে শুরু করে হাই এলডিও, লো এলডিও সমস্ত লাইন চেক দিয়ে তারপরে আসছে কি আমরা ইয়েতে যাব। ঠিক আছে, তারপরে তার ভিতরে আর হলো আরেকটা বিষয় আছে, আমরা ভোল্টেজ টোটালি না থাকার কারণে মিডিয়াটেকের ক্ষেত্রে ক্রিস্টালে হাত দেবো না। ক্রিস্টালে হাত দেবো না, কেন দেবো না? ক্রিস্টালটা হচ্ছে যদি খারাপ হয়ে যায়, এই সিচুয়েশনে কি হবে জানো? ফ্ল্যাকচুয়েট হবে। ফ্ল্যাকচুয়েট হবে, যেহেতু আমাদের ফ্ল্যাকচুয়েট হচ্ছে না, টোটালি নেই, তার মানে আমাদের ক্রিস্টালের সমস্যা না। এটা কিসের ক্ষেত্রে? এই আইসির ক্ষেত্রে। কোয়ালকমের ক্ষেত্রে ভিন্ন। কোয়ালকমের কিছু কিছু ফোনে প্রসেসর খুলে রাখলে ভোল্টেজ বাক সাপ্লাই আউটপুট হবে, কিছু কিছু সামান্য, বোঝা গেছে? আর বেশিরভাগ সেটে প্রসেসর ছাড়া ও ভোল্টেজ আউটপুট করবে না। তার মানে প্রসেসরের কোয়ালকমের ক্ষেত্রে এই থিওরি কাজে লাগালে হবে। নো প্রসেসর ছাড়া তো পাওয়ার অ্যাক্টিভ হয় না। মিডিয়াটেকের তো প্রসেসর ছাড়া পাওয়ার অ্যাক্টিভ হয়, বুঝলে? বাক সাপ্লাই তো অ্যাক্টিভ হয় প্রসেসর ছাড়া, কোয়ালকমে তো হয় না। তার মানে কোয়ালকমে এই থিওরি অ্যাপ্লাই করলে হবে না। কোয়ালকমের থিওরি আলাদা, ওর ভিতরে ওয়াচডগ তৈরি করে মেলা ঝামেলা আছে, মানে ওটা আবার অ্যাডভান্স ক্লাসে যাবো। এখন যদি মাসের মধ্যে 4 দিন আসো আর
26 দিন না আসে তাহলে তো ঝামেলা, তাহলে আমি অ্যাডভান্স কি করে নেবো? আজকের একই ক্লাসের মধ্যে একই কথা 2-3 ভাবে তুলে ধরলাম, অথচ মুখস্থ হয়নি। এই লাইনের ডায়াগ্রাম আগে দেখাইছি, ওই ভোল্টেজ কি করে তৈরি করে, উপায় নেই। কেন রাগে কেন? না ও মেলা একদম এখন তো কেবল ক্লাস দিলাম হচ্ছে কি নেই, তাই এবার তো দেবো ফ্ল্যাকচুয়েট।